হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে এসেছে আবার নতুন একটি ভ্লগ নিয়ে। এইটা ছিল আমরা আমার আম্মুর খালাতো বোনের মেয়ের বিয়ে খেতে যাচ্ছিলাম, মানে টাইপ অফ আমার একটা আপুর বিয়ে খেতে যাচ্ছিলাম। তো এখানে আমার ফ্যামিলির সবাই যাচ্ছিল না, এখানে আসলে একটু দূরে তো ডিস্টেন্সটা, যার কারণে জাস্ট একদিনে গিয়ে আমরা চলে আসব, সেই জন্য সব খালামণিরা খালুরা আর এক্সট্রাভাবে আমি গিয়েছিলাম, কারণ আমার অনেক যাওয়ার ইচ্ছে ছিল। কেন জানি মানে জায়গাটাতে যেতে পদ্মা সেতু ক্রস করতে হয়, তো আমি পদ্মা সেতুতে এর আগে উঠি নাই, তো আমার অনেক ইচ্ছা ছিল কেন জানি যে পদ্মা সেতুতে উঠবো। তাই সকাল সকাল সবাই বের হয়ে গেলাম। একটা মাইক্রো আর কি হাইস নেওয়া হয়েছিল, হাইসে করে সবাই আমরা রেডি শেডি হয়ে বের হয়ে গেলাম। আর ঢাকা থেকে যে আমার খালামণি যে যাত্রাবাড়ি থাকে, তাকে ওইখান থেকে পিক আপ করা হবে। আর আমরা নারায়ণগঞ্জ থেকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সকালবেলা রওনা হয়ে গেলাম। আর জায়গাটায় যেতে আমাদের সময় লাগবে, তাই আমরা সকালবেলায় রওনা হয়েছিলাম যাতে আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারি অ্যান্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা যাতে আবার ব্যাক করতে পারি। তো এখানে সবাই খুব মজা ছিল, আর সবাই রেডি ছিল যে হ্যাঁ এখন আমরা যাচ্ছি। আর সাথে মানে আমার যে খালামণি, ছোটো খালামণি ছিল রুনান্টি আর রাকিন, ওরাও মাঝখান থেকে আমাদের সাথে অ্যাড হয়ে গেল। এখন আমরা ঢাকার মধ্যে দিয়েই মানে এদিক দিয়েই ক্রস করে তারপরে পদ্মা সেতুতে ডিরেক্ট উঠে যাব। এখানে এই তো আমরা কোথায় ছিলাম, এইটা মেবি আমরা আর কি যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যে ওনার ওই ব্রিজের আর কি আগে এই যে হ্যাঁ এই ব্রিজটার আর কি এই আগের রাস্তাটায় ছিলাম। ওই রাস্তাটার আসলে ওই জায়গাটার নাম কি বলে আমি আসলে জানি না। তো এখানে টোল দিচ্ছিলাম, টোল দিয়ে আমরা উঠে যাব। এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়েই কিন্তু মাওয়াতে যাওয়ায় আমরা আমি আগেরবার যে ব্লগটা দিয়েছিলাম মাওয়ার ব্লগ, ওইটা কিন্তু আমরা এই ব্রিজটা দিয়ে আর কি এই রাস্তাটা ক্রস করেই এলিভেটেড এক্সপ্রেস ওয়েটা দিয়েই মাওয়ায় গিয়েছিলাম। আমার রোডঘাটের ধারণা আসলে খুবই কম। আমাকে যদি আপনি এক রাস্তা 100 বারও নিয়ে যান, তারপরেও মনে হয় আমি জায়গা চিনব না, এরকম একটা অবস্থা আমার। তো সেই জন্যই আমার সাথে সবসময় আমার গাইডলাইন কেউ থাকতে হয়, আমার ফ্যামিলি, ফ্রেন্ডস অর এনিওয়ান। আর না হলে গুগল ম্যাপও আমি ডিরেকশন ভালো করে বুঝি না, মাঝে মধ্যে আমি নিজেই পেঁচায় যাই। সেই জন্য আমার অনেক শান্তশিষ্টভাবে রাস্তায় চলতে হয় আর কি, আমার একটু টাইম নিয়ে তারপরে রাস্তায় বের হতে হয় একলা বের হলে। আর এই তো আমার খালামণি তো সেই ঘুমেছিল, আর পিছনে সবাই গল্প করছিল, আর আমি এদিকে মাথার মধ্যে শাল পেঁচায় বসেছিলাম, কারণ এত ঠান্ডা বাতাস ছিল আর এত কুয়াশা, মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। এটা ডিসেম্বরের আর কি একদম ভ্লগ। তো ডিসেম্বর মাসে তো লাস্টের দিকে অনেক ঠান্ডা পড়ে গিয়েছিল। আর এই তো পদ্মা সেতুতে উঠে যাব, খুবই এক্সাইটেড যে পদ্মা সেতুতে উঠবো। আমি শুধু দেখেছি ছবিতে আর শুনেছি পদ্মা সেতুর কথা, কিন্তু আসলে আরেকটা ভয়ও ছিল মনের মধ্যে যে পদ্মা সেতুতে অনেক অ্যাক্সিডেন্ট হয়। আর যেহেতু অনেক কুয়াশা ছিল, এটা নিয়ে খুবই আমি মানে একটা ভয় ছিলাম যে কি হবে আল্লাহ জানে, আল্লাহ তুমি জাস্ট বাঁচায় রেখো। আমি তো বাসা থেকে নুসরাতকে বলে বের হচ্ছিলাম যে ভাই যদি মরে টরে যায় তাহলে মাফ করে দিস, এরকম কিছু একটা। আমি আসলে মানে এই ওভারটেকিং জিনিস, রাস্তায় এত স্পিডে গাড়ি চালানো, বাইক, এসব জিনিস আমি খুবই ভয় পাই। আপনারা আমাকে বলতে পারেন যে ভীতু অর সফট হার্টেড বলতে পারেন, বিকজ আমি আসলে এইসব জিনিস ট্রমা আর কি নিতে পারি না। আমার মানে খুব ফ্রিকুয়েন্ট প্যানিক অ্যাটাক হয় এরকম। এরপরে ব্রিজ পার হয়ে গেলাম, খুবই সুন্দর দেখতে ছিল পদ্মা সেতুটা। আর সেতুতে উঠে তো একদম মনটা শান্ত হয়ে গেল। আর এদিকে রেল লাইন ছিল, রেল লাইনটা জাস্ট একবার বামে একবার ডানে এভাবে ক্রস করছিল, দেখতে এত সুন্দর লাগছিল। আর পদ্মা নদীর মাঝখানে এত বড় বড় চর জেগেছিল, মানে অনেক বড় বড় চর, মনে হচ্ছিল কয়েকদিন পরে এসব চরেও মানুষের বসবাস শুরু হয়ে যাবে। আর আমরা যে জায়গাটা যাচ্ছিলাম ওইটাও কাইন্ড অফ চরের মধ্যে আর কি মানুষের বসবাস শুরু হয়েছে। আর এই তো পদ্মা ব্রিজ দেখেন কি সুন্দর, তাই না? ব্রিজটা অনেক সুন্দর করেছে। আর আমরা আমাদের যে ডেস্টিনেশন ছিল, এটা একটা ফানি পার্ট আর কি ব্লগের, যে ডেস্টিনেশন ছিল আমরা আমাদের ডেস্টিনেশন ক্রস করেও অনেকখানি রাস্তা চলে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমাদের এত দূরে যাওয়ার কথা ছিল না, তো আমরা প্রপার ডেস্টিনেশনটা চিনতাম না, যার কারণে এরকম একটা প্রবলেম হয়েছিল। পরে আমরা আবার ব্যাক করে আবার প্রপার ডেস্টিনেশনে এসেছি। এর মধ্যেও আমরা কিছু ব্রেক টেক নিয়েছি, কারণ বাচ্চা বলতে আমি ছিলাম, আর আমার ওই যে রাকিন ছিল আর কি, আমার ছোটো খালামণির ছেলে, আর কেউই ছিল না বাচ্চা বলতে। আমরা 2 ভাই বোন আমাদের হোল কাজিন গ্যাংকে রিপ্রেজেন্ট করছিলাম এখানে। আর নানু আসতে পারে নাই, নানুর আসার অনেক ইচ্ছা ছিল, বাট নানু সাডেন সিক না, অ্যাকচুয়ালি নানু লাস্ট কিছুদিন ধরে অনেক সিক,
যার কারণে হলো নানুকে আমরা নিয়ে আসিনি ইচ্ছা করে, যে এখন একটু নানু রিকভার করছে, তো এর মধ্যে যদি আবার সিক হয়ে পড়ে তাহলে জিনিসটা আসলে অনেক খারাপ হবে। তাই আপনারা সবাই আমার নানুর জন্য দোয়া করবেন, যাতে নানুকে আল্লাহ আরও তাড়াতাড়ি সুস্থ করে দেয়, নানু যাতে আর অসুস্থ না হয়। কারণ আমাদের সামনে আরও বড় বড় ট্যুর প্ল্যান আছে। আশা করি আপনারা থাকবেন আমাদের সাথে, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে। অবভিয়াসলি আমি ইনশাল্লাহ ট্রাই করব সেই ফ্যামিলি ব্লগগুলো আপনাদের মধ্যে শেয়ার করার। আর আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ব্লগ জানাবেন অবশ্যই। আমার ব্লগ আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলের নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন। আর যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি আর কিছু থেকে থাকে আমাকে কারেকশন করবেন। আমি আসলে শিখতে চাই, নতুন যেহেতু আমি প্ল্যাটফর্মটায়, আমি এত মানে ফ্রিকোয়েন্ট দেখা যায় থাকা হয় না এখানে, অ্যাজ আমি একটা মেডিকেল স্টুডেন্ট, আমারও পড়াশোনা অ্যান্ড অল থিংস সব কিছু নিয়ে অনেক বিজি থাকি। তো যখনই সময় পাই টুকটাক করার ট্রাই করি, তো একদম পারফেক্টলি হবে না, এটাই স্বাভাবিক। তো আমি কোনো প্রফেশনাল ব্লগার না, বাট আমি ট্রাই করি যে আমার কিছু মেমোরিগুলো রেখে দেওয়ার আর আপনাদের মাঝখানে শেয়ার করার, যাতে পরবর্তীতে আমিও এগুলো দেখতে পারি আর যাতে আপনারা দেখেও কিছু বিনোদন পান, এটাই। এরপরে হলো রাস্তাটায় চলতেই এত ভালো লাগছিল। আর রাস্তার এই পাশে সেনানিবাস ছিল আর কি, ক্যান্টনমেন্ট ছিল। তো ওইটা মামা দেখাচ্ছিল যে এই পাশে হলো ক্যান্টনমেন্টের এরিয়া সবসময় অনেক বড় থাকে, আর হলো খুব গাছপালা মানে সবুজে ঘেরা, অনেক সুন্দর থাকে, এরকম দেখতেও খুব ভালো লাগে। আমরা সুন্দর রাস্তার ভিউ এনজয় করছিলাম আর সবাই গল্প করছিলাম, টুকটাক খাওয়া দাওয়া করছিলাম। টুকটাক খাওয়া দাওয়া একদম খুবই মানে মিনিমাল, এই তো বিস্কিট পানি এগুলো সবাই একটু খাওয়া দাওয়া করছিলাম। আর কি বলবো, সবাই আসলেই খুব মজায় ছিলাম যে আমরা যাব এখানে ফর দ্য ফার্স্ট টাইম, এরকম একটা জায়গায় যাচ্ছি আমরা। তো সবাই আগে ফার্স্টে যাওয়ার কথা ছিল মাত্র মানে 2 জনের, তো এরপরে আস্তে 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 মানুষ বাড়তে বাড়তে আমরা এখন এতজন হয়ে গেছি যে আচ্ছা ঠিক আছে সবাই যাই, চলো সবাই একসাথে যে কোনো জায়গায় গেলেই অনেক মজা হয়, আমরা সবাই অনেক মজা টজা করবো, ঘুরবো ফিরবো, এরপরে আবার চলে আসবো। তো আপনারাও একটু রাস্তার ভিউটা দেখতে থাকেন, আমরা এরপরে বলছি। আপনারা হয়তো বলতে পারেন যে আমি কেন অ্যাড্রেসটা বলছি না, অ্যাকচুয়ালি অ্যাড্রেসটা একটু রেস্ট্রিক্টেড বলা, যার কারণে আমি এখানে বলছি না। এরপর আমরা সবাই নেমে গেলাম, নেমে নাস্তা পানি করে নিলাম, খাওয়া দাওয়া করে নিলাম, কারণ যেটা আরেকটু টাইম লাগবে। তাই এদিকে সবাই চা আর আমি হলো বনরুটি, আমার এত পছন্দের একটা খাবার চা আর বনরুটি, মানে বলতে পারবো না, বাট চা খেলে আমার অ্যাসিডিটি হয়ে যায়, তাই আমি চা সবসময় খেতে পারি না, খুব শখ করে যখন ইচ্ছে করে তখন খাই। আর এই চায়ের দোকানটার পিছনেই আর কি এই রেল লাইনটা ছিল, যেটা হলো একদম অনেক মানে উঁচুতে, একদম পাহাড়ের মতো। তো আমার খালামণির ওখানে ছিল, তাদের ওই জায়গাটা মানে দেখতে গিয়েছিল নর্মালি, তো ভালো লেগেছে, তাই ওইখানে তারা কিছুক্ষণ স্টে করছিল, মানে চা হাতে নিয়ে ওখানে চলে গিয়েছিল, তারা ওইখানে বসে বসে চাটা এনজয় করছিল। আর তারপরে খালুরাও বলছিল যে চলো তাইলে আমরাও যাই। আনোয়ার আঙ্কেল তো একদম এক দৌড় মেরে উঠে গেল, আমার পক্ষে পসিবল হয় নাই, কাজ আমার পায়ে হিল ছিল, আমার একটু স্ট্রাগল করে উঠতে হয়েছে। পিছনে আমার খালুও ছিল, খালু বলতেছিল তুমি হাতে এত জিনিস নিয়ে উঠতে পারবে না, আমাকে কিছু দাও। পরে খালুর হাতে জাস্ট আমি পানির বোতলটা দিয়েছি, আর আমার ব্যাগটা তো আমার কাছেই ছিল। পরে এই তো উঠলাম, উঠে জাস্ট জায়গাটা এত ভালো লাগলো, আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখেন জায়গাটা এত সুন্দর, জাস্ট একটা রেল লাইন, দুই পাশে কিছুই নাই, পাহাড়ের মতো উঁচু, আর এখানে এত সুন্দর সুন্দর ছবি উঠছিল, মানে সবাই ছবি তোলার জন্য জাস্ট লাইক বসেছিল। খালু আমাকে বলছিল তো তুই বস, তোকে একটা ভিডিও করে দেই। তো ভিডিও বলতে গিয়ে খালু টিকটক বলে ফেলছে। যাই হোক, আমার টিকটকে অ্যাকাউন্ট আছে, মাঝে মধ্যে দেখা যায় খুব বোর হয়ে গেলে আমি টিকটকও করি, এরকম হয়। আর ফেসবুকে আমি নতুন একটা পেজ ওপেন করেছি, আপনারা যারা ফেসবুকে আমাকে দেখতে চান তারা অবশ্যই ফেসবুকে আমার পেজটায় লাইক দিয়ে আসবেন। আর এরপরে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। এসে দেখলাম খুব তোড়জোড় করে রান্নাবাড়া চলছে বিয়ে বাড়ির, এখানে প্যান্ডেল করা হয়েছে। তো আপনারা বলতে পারেন যে আসলে মানে আমরা কোথায় গিয়েছিলাম ফার্স্টেই বলেছি যে আমার আম্মুর খালাতো বোনের মেয়ের বিয়ে খেতে গিয়েছিলাম, বাট অ্যাড্রেস আমি বলতে পারবো না, এটাও বলে দিয়েছিলাম। একটু গ্রাম এলাকা ছিল, এটা আমি বলতে পারি, একটু গ্রাম এলাকা ছিল, যার কারণে হলো আপনারা এনভায়রনমেন্ট দেখে বুঝতে পারছেন কি সুন্দর টিনের বাড়ি, তারপরে
সামনে বড় উঠান, গাছপালা, এত সুন্দর করে গ্রামীণ একটা পরিবেশে, গ্রামীণ যেমন বিয়ে হয় প্যান্ডেল করে, তারপরে হলো মানে বসার জন্য সুন্দর স্টেজ বানায় অ্যান্ড অল থিংস। মানে মনে হচ্ছিল আমি একদম মানে গ্রামের প্রপার একটা বিয়ে এনজয় করছি এরকম লাগছে, খুব ভালো লাগছিল। আর আমার আপু, যে আপুর বিয়ে হচ্ছিল, সে কিন্তু মানে খুব ভালো একজন ব্রাইট স্টুডেন্ট। সে হলো কি বলে ডিগ্রি পর্যন্ত আর কি কমপ্লিট করেছে। তো সে খুব ভালো পড়াশোনায়, প্লাস হলো সে স্টুডেন্ট পড়াতো। অ্যান্ড তাদের লাইফে আসলে অনেক স্ট্রাগল আছে, বলতে গেলে অনেক কিছুই বলতে হয়, তো এগুলো আর আজকে না বলি। অনেক স্ট্রাগল করেছে লাইফে, তো আল্লাহ তাকে ভালো রাখুক, সুখে রাখুক। আর আমার এই খালামণিটাও অনেক মানে স্ট্রাগল করেছে ছোট থেকেই, তাকেও আল্লাহ সুখ দেখ জীবনে, এটাই আর কি বলার। আর তারপরে খালুরা সবাই ঘুরতে যাচ্ছিলো, বলতেছিল যে চল আমাদের সাথে আমরা ঘুরতে যাই। পরে আমি বলতেছিলাম যে আপনারা যান, আমি হলো খালামণিদের সাথে এখানে থাকি, একটু আমি ভিডিও ফুটেজ টুটেজ নেই, পরে যাবো না ঘুরতে। আর এই যে আমার পায়ে জুতাটা তো দেখেই নিলেন, এই জুতাটা পরে আমার জানটা বের হয়ে গেছে লিটারেলি, কারণ মাটির রাস্তা ছিল আর এত উঁচু নিচু জায়গা। আমি আসলে এক্সপেক্ট করি নাই যে আর কি হাঁটতে এতটা কষ্ট হয়ে যাবে, তো আসলে আমার খুব কষ্ট হয়ে গিয়েছিল হাঁটতে, বাট আমি ম্যানেজ করে নিয়েছি। আমি অল এনভায়রনমেন্টে ম্যানেজ করতে পারি, এটা আমার একটা স্পেশাল কি বলে এটাকে ক্যারেক্টারিস্টিক্স বলতে পারেন। এরপরে হলো যে মেকআপ করাবে পার্লার থেকে, উনি চলে আসছিল। আমার খালামণি আমাকে বলছিল যে তুমি মেকআপটা আর কি করাই দিও এরকম। পরে আমি আসলে ঠিক ছিল না যে আমি যাবো নাকি যাবো না, অ্যাজ আমার কলেজ ছিল, আমি শিওরই ছিলাম না যে আমি আসবো নাকি। তো তারপরে আমি আর কিছু বলতে পারি নাই, তাই তার মেকআপ আর্টিস্ট আর কি বুক করেছিল। তো উনি মেকআপ করাতে চলে আসছিল আর আমাকে জাস্ট বলছিল যে তুমি একটু দেখায় দিও, কোনো ইয়াটিয়া হলো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নাই। আর এইদিকে জামাইবাবু চলে আসছিল আর কি, ভাইয়া, উনি হলো ওনাদের বাড়ি হলো গাজীপুরে। তো চলে আসছিল বিয়েটি করতে, সুন্দর করে একদম টেরওয়ানি পরে ঝাঁকানাকাভাবে একদম বিয়ে করতে চলে আসছে। আর এখানে আপুর সাজ কমপ্লিট হয়ে গেছিলো, আপুকে তো আমি দেখাই দিলাম, উনি ভালোই সাজাইছে, মানে গ্রামের সাজ অনুযায়ী খুব ভালোই সাজাইছে। আর কি বলবো, এতটুকু। আমি কাউকে আর কি ডিসরেসপেক্ট করতে চাই না, যেভাবে যে প্রফেশনে আছে দে আর গুড। এরপরে আমরা চলে গিয়েছিলাম ঘুরতে, ভ্যানে ঘুরতে যে কি মজা, আর তার মধ্যে ঠান্ডার এনভায়রনমেন্টে। আর রাকিন আমাকে পিছন থেকে ধরে রেখেছিল, কারণ ও যদি পড়ে যায় তাইলে ওর খবর আছে, ওরা বোম ওরা একদম মাইট দিবে। এরপরে হলো আমরা ছিলাম একটা ভ্যানে, আমি, ছোটো খালামণি, তারপরে আরেকটা ছোটো খালামণি, আঙ্কেল, আর পিছনের ভ্যানে ছিল আমার সেজো খালামণি, খালু, আম্মু আর মেজো খালামণি, ওরা সবাই ছিল। আর রাকিনকে আমি জিজ্ঞাসা করেছিলাম পিছনের ভ্যানে কারা, আমি বুঝলাম না ও মানে এই কথাটা কেন বললো সাডেনলি, আমি শুনে আমার এত হাসি পাইছে। তারপর আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, ও ছোটো মানুষ যেমন চাই বলুক। এরপরে তো ঘুরছিলাম, আর আমাদের আসলে একটু মানে ঘোরার জায়গার মানে মনে হচ্ছিলো যে একটা ঘোরার জায়গা পাইতাম আর একটু দূরে এরকম, বাট বিয়ে যেহেতু ছিল, বিয়ে বাড়ি ছেড়ে হঠাৎ করে এভাবে চলে যাওয়া ঠিকও না। আর বিয়ে বাড়িতে একটা বিয়ে পড়ানোরও একটা ব্যাপার আছে, তো যার কারণে আমরা খুব কাছেই কোনো মানে বললাম যে খুব কাছেই কোনো ঘোরার জায়গা থাকলে ওইখানে নিয়ে যান। তো সে আমাদেরকে ভ্যানওয়ালা যারা ছিল আমাদেরকে পদ্মার পাড়ে নিয়ে গেল। আর ওই জায়গাটা যে লিটারেলি মনটা ভরে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আমি কোনো ফিল্টার ইউজ করি নাই, কিচ্ছু না, জাস্ট নর্মাল ক্যামেরার ছবি। দেখতে এত রিফ্রেশিং, এত ভালো লাগছে, আর এত সুন্দর বাতাসের আওয়াজ আমার ভিডিওতেই পাওয়া যাচ্ছে আমি শিওর। জাস্ট মনটা জুড়ে গেছে, মনে হচ্ছিল কি এখানে যদি আমি ঘন্টার পর ঘন্টাও বসে থাকি আমার একঘেয়েমি লাগবে না, আমার বোরিং লাগবে না, আমি জাস্ট নদী দেখতে থাকবো। আর নদীর এই স্রোত, এত সুন্দর পরিবেশ, মানে সুবহানাল্লাহ, আল্লাহর কাছে আসলে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এই দুটো চোখ দিয়েছে এত সুন্দর একটা পৃথিবী দেখার জন্য। খুবই এনজয় করছিলাম আমরা। আর আম্মু তো একদম খুশিতে আত্মহারা হয়ে গেছে, সে ওই যে নৌকার কাছে চলে গেছে, সে এখন নৌকায় উঠে যাবে। আর খালু বলতেছিল তোমার আম্মু যদি পড়ে যায় এটা, আমি বলছি আম্মু পড়বে না, আম্মুর এগুলা আসলে আম্মু অনেক মজা করে এসব এনজয় করে, আম্মু তো উঠে বসেই গেছে নৌকায়। আর রাকিনও দৌড় দিয়ে গেল আম্মুর কাছে, সে হলো তার খালামণির সাথে নৌকায় উঠবে। এরপরেই তো আম্মু আর রাকিন দুজন নৌকার উপরে এবার দাঁড়াই গেছে, মানে এতক্ষণ বসেছিল, তাদের পার্ট বসে থাকা ছিল, এবার তাদের পার্ট দাঁড়াই গেছে। এরপরে হলো তারা মানে খুব মজা করলো, ছবি তুললো, আমি ছবি তুলে দিলাম আম্মুকে, আমি আর আম্মু ছবি তুললাম দুজনে, অনেক মজা টজা শেষে এরপরে আমরা আবার ব্যাক করে গেলাম, কারণ আমাদের হলো যেতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। আর ওইখানে কেউই ছিল না, তো সবাই মিলে এই যা প্রিপারেশন আছে ওইগুলো করতে হবে। এইদিকে সাগরানা আর কি রেডি করা হয়েছিল, মিষ্টি ছিল, পিঠা ছিল,
গ্রামের বিয়েগুলো এত সুন্দর হয়, মানে এই পাতিল ভরে ভরে পিঠা পাঠায়, খাবার দাবার এটা ওইটা, দেখতেও না অনেক ভালো লাগে। যে রাত ভর আর কি 2-3 দিন যাবত আয়োজন চলে, রাত ভর এগুলো পিঠা পুলি সবাই বানায়, খুব সুন্দর লাগে দেখতে। আর এইদিকে হলো আমি ভিডিও করছিলাম, আম্মু বলতেছিল যে সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে না, কারণ মানে ভিতরে একটু আর কি অন্ধকার ছিল, তো যার কারণে দেখা যাচ্ছিল কিছু কিছু জিনিস আর কি। আমি যতই লাইট দিয়ে দেখাচ্ছিলাম তারপরেও বোঝা যাচ্ছিল না, তো আমি জানি না কতটা দেখা গিয়েছে। আর সাগর রান্না খাওয়ার সময় ওইখানে আসলে আমি যেতে পারি নাই, কারণ সব ওইখানে ছেলেরা ছিল, মেল পার্সন ছিল, যার কারণে আসলে আমিও কমফোর্টেবল ফিল করছিলাম না যেতে। এরপরে আমাদের খাওয়ার পার্ট চলে আসলো আর আমরা খাবার নিয়ে বসে গেলাম। ফার্স্টে পোলাও আসলো, এরপরে রোস্ট, ডিম, ডাল, প্রতিটা খাবার মাশাল্লাহ 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 এত মজা ছিল, মানে আই কান্ট এক্সপ্লেইন। খুবই মজা ছিল, খুবই মজা ছিল। মানে শহরে খাবার খেয়ে যেমন অনেক মানে মনে হয় না যে পেট ফুল হয়ে গেছে অ্যান্ড পানি খেতে খেতে অবস্থা খারাপ, এটা একদমই সেরকম ছিল না। খুবই মজার একটা খাবার ছিল আর আমরা সবাই খুব এনজয় করে খেয়েছি। মাছ ছিল, মাছই 3 টাইপের ছিল, ইলিশ মাছ ছিল, চিংড়ি মাছ ছিল, রুই মাছ ছিল, আরও অনেক রোস্ট ছিল, তারপর হলো ডাল ছিল, ডিম ছিল, অনেক খাবার ছিল। এরপরে নর্মালি রেজিস্ট্রি করার জন্য চলে আসলো। এই তো যে আমার ভাইয়া ছিল, মানে আপুর বড় ভাই ছিল, সে আর কি খাতাটা নিয়ে চলে আসলো, রেজিস্ট্রির যে পেজটা ওইখানে তাকে সাইন করতে হবে। আপু এত নার্ভাস ছিল, আমি লিটারালি ফার্স্ট থেকেই দেখছিলাম, যখন তাকে সাজাচ্ছিল আমি শুরু থেকেই তার সামনে ছিলাম। সে এত নার্ভাস ছিল, সে তার হাত শেক করছিল, তার বডি ফুল বডি এরকম, মানে মনে হচ্ছিল যে কনভালশন এরকম হচ্ছে, কারণ সে 2-3 দিন যাবৎ খুবই টেনশনে ছিল। আমি বললাম যে সে তার লাইফে আসলে অনেক স্ট্রাগল করছে, সে অনেক টেনশনে ছিল আর খাওয়া দাওয়া ঠিক মতো করে নাই আমি যতটা শুনলাম, যার কারণে এরকম হচ্ছে। এরপরে হলো আইডি কার্ড দেখে বলল যে সাইনটা করে দাও, কারণ আসলে এই সাইনের নাম টামের ডিফারেন্স হলে এগুলো আসলে অনেক সময় চেঞ্জ করতে এত প্রবলেম হয়ে যায়, যার কারণে হলো আম্মু বারবার বলছিল যে তুমি দেখে ঠিকঠাক মতো সাইন করো, যাতে পরবর্তীতে এইসব জিনিস নিয়ে প্রবলেম না হয়। আর এই পাশে হলো মামি ছিল, মামিও হেল্প করছিল যে দেখে ঠিক মতো। আর এই তো সাইন হয়ে গেল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বিয়ে কমপ্লিট হয়ে গেল এক হিসাবে। আর হলো কি বলে ওইটাকে, আমাদের ইসলামিক কিছু রীতিনীতি আছে, ওই বিয়ের পার্টটা আর কি ওনারা পরবর্তীতে কাজী ডেকে আর কি করিয়ে নিয়েছিল। ওই ফুটেজটুকু আমি নিতে পারি নাই। আর ফোনে একদমই চার্জ ছিল না, আমি জাস্ট কোনোভাবে এখানে চার্জে লাগাই ভিডিও করতেছিলাম, তো লাস্ট পর্যন্ত একদম ভিডিওটা আমি কমপ্লিট করতে পারি নাই। যা মাইক্রো দিয়ে আপু চলে গেছে যখন, ওই পর্যন্ত আমি ভিডিও নিয়েছিলাম। এরপরে হলো মিষ্টি খাওয়ানোর পার্ট চলছিল এখানে নাকি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনকে পাশে বসে একজন আরেকজনকে মিষ্টি খাইয়ে দিতে হয়। আসলে আমি এগুলো জানি না, তো খালামণিরাই বলে দিচ্ছিল যে তুমি ওকে মিষ্টি খাওয়া দাও, ওকে মিষ্টি খাওয়া দাও, পানি খাওয়া দিতে হয়। আর মুরব্বি যারা ছিল তাদেরকেও মিষ্টি খাওয়াই দিতে হয় জামাই বউকে। এরপরেই তো এই রিচুয়ালসগুলো মেনটেন নাকি মানে ট্র্যাডিশনাল আর কি, এগুলো সবসময় যুগের পর যুগ চলে আসছে। এই তারপরে হলো এর মধ্যে কিন্তু জামাইবাবুর জুতাও চুরি হয়ে গেছে অ্যান্ড সব কিছুই হয়ে গেছে। তারপর জামাইবাবু জুতা চুরির টাকা দিল, হাত ধোয়ানোর টাকা দিল, সব কিছুই আর কি করলো। এর মানে মজা হয়েছে, অনেক মজা হয়েছে। এরপরে হলো খাওয়া দাওয়ার পার্ট কমপ্লিট হচ্ছিল আর আমি ওয়েট করছিলাম যে কখন আমরা হলো বাসায় যাব। আমরা হলো এগুলো শেষ করে এগুলো মোটামুটি করতে করতে আমাদের 3:30-4টার মতো বেজে গিয়েছিল। তারপরে তখন আমরা আর কি রওনা দিয়েছিলাম এইসব কাজ কমপ্লিট করে। আর উনি যে আর কি শাড়ি পরে যে মিষ্টি খাওয়া ছিল, উনি হলো ছিল ওই আপুটার আর কি ফুপি, উনি হলো মিষ্টি খাইয়ে দিচ্ছিল। আর সবাই তো দেখছেন ভিডিওর ন্যাচারাল আর কি সাউন্ডগুলো আপনারা শুনতে থাকেন, আর আমি তো এর মধ্যে ভয়েস ওভার দিচ্ছিলামই। এখানে মেজো খালামণি ছিল আর কি, মেজো খালামণি উঠাচ্ছিল আপুদের, কারণ হলো বের হয়ে যাওয়ার সময় হয়েছে আর তারা গাজীপুর যাবে, অনেকটা রাস্তা, তাদেরকে অনেক টাইম হাতে নিয়ে তারপর বের হতে হবে, কারণ আজকাল রাস্তাঘাটের যা অবস্থা, জ্যামে তো কোথাও মুভ করাই খুব হার্ড হয়ে গিয়েছে। হোল বাংলাদেশের অবস্থাই সেম, যে যেখানে যাবেন সেখানেই জ্যাম। আলহামদুলিল্লাহ আমরা রাস্তায় কোনো জ্যাম পাইনি, কিন্তু আসার টাইমে আমরা জ্যাম পেয়েছিলাম। মাঝখানে আমরা হলো কিছু স্ন্যাক্স ট্যাক্স তাই খেয়ে টেয়ে তারপরে হলো আর কি বাকি অর্ধেক জার্নি কন্টিনিউ করেছিলাম। খালু আর কি, ছোটো খালু, সে খুশি হয়ে আমাদেরকে স্ন্যাক্স পার্টি দিয়েছে। আর এর মধ্যেই কি হলো, আপু আমি বলছিলাম না যে সে অনেক মানে শেক করছিল, সে লাস্টে বের হওয়ার আগে সে সেন্সলেস হয়েই গেল। এটাই ছিল লাস্ট অবস্থা, সে সেন্সলেস হয়ে গেছে। তার মানে একদম
খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো। সে ঠিক মতো আর কি হাঁটতেও পারতেছিল না, এরকম অবস্থা। কারণ 3-4 দিন নাকি সে কিছু খাচ্ছেই না, আমি শুনলাম আন্টি থেকে যে সে 3-4 দিন যাবৎ কিছু খাচ্ছে না। তার হলো আর কি টেনশনে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এরকম আসলে এরকমই না কি হয়। দেখা যায় যে নতুন একটা এনভায়রনমেন্টে আসলে মানিয়ে নিতে হবে, নতুন একটা জায়গা, আমার প্লেস ছেড়ে নতুন কিছু মানুষ, সবার সাথে অ্যাডজাস্ট করে নেওয়া খুব টাফ, তাই না? আমিও মানে আর কি হয়তো এখন বুঝতেছি না, বাট বলতে পারি হয়তো যে আসলে এরকম তো সিচুয়েশন হয়, তাই না? একটা মেয়েকে নতুন একটা পরিবেশে মানিয়ে নেওয়া খুবই টাফ। তো সবাই এদিকে হলো বের হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিল, বের হয়ে যাচ্ছিল। আপু বলতেছিল ডান পা দিয়ে বের হতে হয়, এরকম কিছু একটা কিছু। তো যে যার যার মতো আর কি রিচুয়ালস মেনটেন করছিল। আর আমি আসলে লাস্ট পর্যন্ত ভিডিওটা করতে পারি নাই, এটা আমি আপনাদেরকে বলেছিলাম, বাট আমি বিদায় পর্যন্ত ভিডিও করেছি যে বের হয়ে তারা গিয়েছে এটা। আর আমার গলার অবস্থা একটু খারাপ থাকতে পারে, অ্যাজ ডিসেম্বর মাস চলছে, ঠান্ডার সিজন, ঠান্ডা আমার লেগেই থাকবে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত। এরপরে হয়তো আপনারা আমার নর্মাল ভয়েস শুনবেন, এই পর্যন্ত একটু আমাকে সহ্য করতে হবে। আর আপুর দেখেন, আমি বললাম না আপুর অবস্থা অনেক খারাপ, সে সেন্সলেস হয়ে পড়ে যাচ্ছিল বারবার এখানে, মানে অনেক অবস্থা খারাপ হয়ে গেছিলো। তারপরেও তাকে একটু রিল্যাক্স হওয়ার জন্য আমরা পরে সুযোগ দিয়েছি, মানে তাকে রিল্যাক্স হওয়ার জন্য তাকে বসানো হয়েছে একটু গাছের নিচে, তাকে বাতাস করা হয়েছে, একটু পানি দেওয়া হয়েছে, তারপরে আর কি সে একটু ভালো ফিল করেছিল পরে। তারপরেও গাড়িতে উঠানোর পর ভাইয়াকে বারবার বলে দেওয়া হয়েছিল যে আপনি ধরে রাখেন যাতে আপু পড়ে টরে না যায়, এরকম। আর মামা আর এরপরে হলো যেটাকে বলে আর কি যে উঠাই দিতে হয় কোনো মুরব্বির হাতে, মামা সেই রিচুয়ালসটা সবসময় আর কি মেনটেন করে। দেখা যায় আমাদের ফ্যামিলিতে আমার যে কাজিন আনিকার বিয়ে হলো, ওর বিয়েতেও আর কি মামাই উঠায় দেওয়ার কাজটা করছিল। আর এইখানেও আপুর যে আম্মু ছিল, আপুর বাবা ছিল না, তো যার কারণে হলো মামাকে আর কি আমার সেই আন্টি বলে দিছিল যে তুই আমার মেয়েটাকে হাতে ধরে উঠাই দিবি। আর এখানে হলো এগুলো সব হলো এই আপুটার স্টুডেন্ট, আপু অনেক স্টুডেন্ট পড়াতো, আর সব স্টুডেন্টরা আপুর বিয়েতে সবাই হেল্প করছে, সবাই আগে পিছে কাজ করছে এরকম। আপুর আম্মু অনেক কান্না করছিল, আসলে আপু এত হেল্পফুল ছিল আপুর আম্মুর প্রতি, মানে আপুর আম্মু যেখানে যেত আপুকে নিয়ে যেত, বা আপুর সব রেসপন্সিবিলিটি পালন করতো বাসার, এরকম। যার কারণে আপুর আম্মু আসলে আপুকে এত মিস করবে, তো সে তাকে ছাড়তেই চাচ্ছে না, এরকম একটা অবস্থান, কান্নাকাটি এটা সেটা। পরে যাও আল্লাহ হলো ভালো রাখুক, এভাবে সবাই বুঝিয়ে আপুর আম্মুকে আর কি বললো যে তুমি কেন কষ্ট পাচ্ছ, মেয়ে ভালো জায়গায় যাচ্ছে, এত ভালো শ্বশুর বাড়ি পাইছে। আর এখানে হলো এই যে পিঙ্ক কালার পাঞ্জাবি পরা যে আপুর শ্বশুর ছিল, ওনার হাতে আর কি উঠিয়ে দিচ্ছিল মামা। এটা আসলে একটা ফেস বিয়ের, যেটা হলো সবাইকে এটার মধ্যে পালন করতে হয়। আর এইখানে ফোনে সাইডে ভিডিও কল চলছিল, যেটা হলো আমাদের ফ্যামিলি গ্রুপ ভিডিও কল। এটা অলওয়েজ চলতেই থাকে, যে কোনো সিচুয়েশনে, যে কোনো বিয়েতে দেখবেন যে কেউ না আসুক আমাদের এই ফ্যামিলি ভিডিও কলটা চলতেই থাকে। এরপরে আর কি এই তো বিয়েটি কমপ্লিট হয়ে গেল, আর আমরাও আমাদের রওনা দেওয়ার মুহূর্ত চলে আসলো। আমি যেহেতু শেষ করতে পারি নাই ভিডিওটা, এটার জন্য আমি এক্সট্রিমলি সরি। আর আমরা খুব ভালোভাবে ব্যাক করেছিলাম। এই তো সবাই তারপরে লিখবেন আমাদেরকে যে আমার ভিডিওটা কেমন লাগছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।